হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। যে যেখানেই আছো এমন পরিস্থিতিতে সকলে যেন ভালো থেকো আর সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো সে যাই হোক, দেখো সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালবেলা মানে রাতের বেলা প্রচন্ড হাওয়াতে অনেক আম পড়েছিল কিন্তু, আর আমগুলো সব কুড়িয়ে ওই যে ওখানে রাখা ছিল আমার শাশুড়িমা দেখো এক্ষুনি তুলে নিয়ে চলে গেল। আম না প্রচুরভাবে রাতের বেলা যেহেতু হাওয়া হয়, তো সেই হাওয়াতে আম কিন্তু ভীষণভাবে পড়ে যায় আর কি, অনেক আমই পড়ে যায় আর কি, কোনো আমটা ফেটে যায়, নষ্ট হয়ে যায়। তো সেই আমগুলো কুড়িয়ে রেখেছিল, ওগুলো দেখো ধামাই করে তুলে নিয়ে চলে গেল, কারণ আম তো প্রচণ্ড মিষ্টি, এখনই পিঁপড়ে লেগে যাবে একদম। তো সে যাই হোক, দেখো ঘরের কাজবাজ করা শুরু করে দিয়েছি সকাল থেকে। আর আজকে না দেখেছো আমার ঝাঁট দেওয়াটা দেখেই বুঝতে পারছো যে একেবারে কাজে কোনো মন নেই, একদম কাজ করতে ইচ্ছেও করছে না। একদম এই যে একটা এনার্জি বা একটা শক্তি সকালবেলা একটা পাওয়া যায় তো সেটাই পাচ্ছি না। তো ওই জন্য কোনো রকম করতে হয় বলে আস্তে আস্তে ধীরে ধীরে ঘরের সমস্ত কাজবাজগুলো করে নিচ্ছি। আর তার উপরে শরীর একদমই ভালো নয়, কিন্তু তবুও একটা জায়গায় আমার যেতেই হবে, না গেলেও হবে না। তো সে যাই হোক, সে কারণেই আর কি অনেকটা সকালেই উঠেছি, আজকে প্রায় 5টার সময় উঠেছি বলতে গেলে। তো উঠেই দেখো ঘরের কাজ বা ঝটপট করে নিচ্ছি, ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে আমার ঘরটা চলে আসলাম ঝাঁটপাট দিতে আর বাসি বিছানাটা তুলে নিতে। ঘরে ঢুকেই দেখলাম তোমাদের দাদা ভাই একটুখানি উন্নতি করেছে, মানে হচ্ছে মশারিটা গুছিয়ে দিয়েছে অলরেডি। তো সুন্দর করে মশারিটা মোটামুটি আমি যেভাবে রাখি সেভাবেই রেখেছে দেখছি আজকে। তো ভালো, অনেক কপাল ভালো আমার, আমি দেখেই মনে হচ্ছে আমার। তো চলো, এখানে দেখো বিছানার কাঁথা কাপড় সব গুছিয়ে দিচ্ছি, আর বিছানার চাদরটা এবারে চেঞ্জ করে নেবো। আজকে আর চেঞ্জ করবো না, যেহেতু একটা জায়গায় যাব, তো ওই জন্য পরে ঘুরে এসে চেঞ্জ করব। পাশেই কিন্তু মুরগি ডাকছে, মুরগির আওয়াজ তোমরা পেতে পারো অবশ্যই। তো সে যাই হোক, দেখো গ্রাম্য পরিবেশে সব রকম থাকবে, আর সব কিছুকে উপেক্ষা করে দরজা জানলা বন্ধ করে ভয়েস দিতে পারি না, কারণ আমাদের ঘরও সেভাবে সেরকম নয়, দেখতেই পাচ্ছ টিনের ঘর। দরজা জানলা বন্ধ করলেও না বাইরের আওয়াজ খুব আসে, তো কিছু করার নেই আর কি। তো সে যাই হোক, দেখো আমি এবারে বিছানাটা গুছিয়ে দিয়ে ঘরটার ঝাঁটপাট দিয়ে নিচ্ছি। আর আজকে না আলমারিগুলো একটুখানি মুছে নেবো, কবে থেকে বলছি একটু মুছবো। যখন ফ্যান ঘোরে, তো এখন প্রচুর গরম, যেহেতু 24 ঘন্টাই ফ্যান ঘোরে ঘরের মধ্যে, তো চারিদিকটা যেন একটু ধুলো ধুলো হয়ে গেছে। দেখো চারিদিকটা সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু তবুও যেন অনেকটা বেশি ধুলো ধুলো হয়ে গিয়েছে। মাঝে মাঝে মুছেই নেই, চলতে ফিরতে যখনই সময় পাই। তো আজকে একটুখানি দেখো তোমাদের সাথে শেয়ার করছি। একজন আমাকে কমেন্ট করেছে, অনেক বড় নাম, অঞ্জনা সম্ভবত, আরও আগে পরে অনেক কিছু রয়েছে, আমার এই মুহূর্তে মনে নেই যখন আমি ভয়েসটা দিচ্ছি আর কি। তো ওই দিদিভাই বলেছে আমাকে যে সবসময় ঝাড়ু দেওয়া দেখাও কেন তুমি, এরকম একটা কমেন্ট করেছে। তো সে যাই হোক, দেখো ঘরে আমাদের নিত্যদিনের কাজ থাকে, যেগুলো আমরা নিত্যদিন করি। ঝাড়ু দেওয়াটা গ্রাম্য পরিবেশে আমি মনে করি প্রধান কাজ। ঘুম থেকে উঠেই বাসি ঘর আর বাসি উঠোন ঝাড় দেওয়াটা আমাদের প্রধান কাজ। তো ওই জন্য আমার দৈনন্দিন কাজকর্মই তোমাদের সাথে যেহেতু এই ব্লগে শেয়ার করি আমি, তো সে কারণেই আর কি শেয়ার করি। তাতে করে যে আমি আর বাকি কোনো কিছু করি না বা সংসারে আর কোনো কাজ থাকে না, তা কিন্তু নয়। সব জায়গায় সব পরিস্থিতিতে সব সময় ক্যামেরা নিয়ে তো কাজ করা সম্ভব হয় না, তো সেই জন্যই। আর সব জায়গায় ক্যামেরা সেটিং করে বসানোও যায় না, যেটা মানে কি বলবো আসল কথা, সেটাই তোমাদেরকে আমি বললাম। তো ওই জন্য যেগুলো সহজ বা হচ্ছে যেগুলো কি বলবো সঠিকভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি সেগুলো শেয়ার করি। একটা সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে, দৈনন্দিন সংসারে প্রতিনিয়ত বিভিন্ন রকমের কাজ থাকে। তো যেগুলো আমি একদম কমন, যেগুলো আমার করতেই হয় আর না করলে নয়, সেগুলোই আমি তোমাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করি। তো সে যাই হোক, দেখো ওই যে বললামই বাসি উঠোন আর বাসি ঘর তো আমাদের প্রত্যেক দিনই ঝাঁটপাট দিতে হয়। তো সে যাই হোক, দেখো বিছানা টিছানা গুছিয়ে তুলে ঘর বারান্দা ভালো করে ঝাঁট দিয়ে আলমারিগুলো সমস্ত মুছে, ড্রেসিং টেবিলটাও মুছে চলে আসলাম। এখানে তোমাদের দাদাভাইয়ের কয়েকটা জামা রয়েছে, মানে একটা প্যান্ট রয়েছে, দুটো গেঞ্জি রয়েছে, আমার দুটো ওড়না যেগুলো আমি ব্যবহার করি না সবসময়, সেই দুটো ওড়না রয়েছে। তো চলো একটুখানি সাবানে ভিজিয়ে দিচ্ছি। আর সামনে যে পোটেটা না, ওটা কিন্তু ভালো করে মুছে নিয়েছি, উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি। তো সবসময় তোমরা একই রকম ভিডিও দেখো, তাই তোমাদেরকে ওই ভিডিওটা শেয়ার করলাম না। তো চলো নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। যেহেতু
বোরিং হয়ে যাচ্ছে তোমরা, সেজন্যই কমেন্টে আমি দেখতে পেলাম আর কি, তাই বললাম। তো চলো এখানে স্নান করার জল টল ধরে নিচ্ছি, যেহেতু জলটা খুব বেশি সময় থাকে না, আর সকালের টাইমে না সবসময় স্নান করা হয়ে ওঠে না, বাড়ির প্রচুর কাজ থাকে, তো সেজন্য যখন সময় হয়ে ওঠে তখন স্নানটা করেও নিই। আর এমনিতেও আজকে পড়ানো নেই, পড়ানো ছুটি রয়েছে, যেহেতু একটা জায়গায় যাব বললাম, তো কোথায় যাব অবশ্যই তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। আর বেশ ভালোও লাগবে, পুরো ভিডিওটাই আমি কিন্তু শেয়ার করেছি অনেক কিছু। এখানে বালতিতে কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়ে দেখো জলটা ধরে নিচ্ছে, আর অতক্ষণ তো বসে থাকা যায় না, ওখানে ড্রামটা বসিয়ে দিয়ে চলে আসলাম পুকুর পাড়ে, বাসনগুলো ঝটপট করে মেজে নেব। চটজলদি বাসন মেজে আনাজ মাছ সবজি কেটে কুটে ধুয়ে বেছে রান্না করে স্নান করে গুছিয়ে রেখে দিয়ে তারপরে বেরোতে হবে। সংসার জীবনটা এমনই, যখন বিয়ে করেছিলাম না, মানে বিয়ে হয়নি আর কি, তখন কোথাও যাওয়ার আগে সকাল থেকে উঠে স্নান সেরে নিজের সাজগোজ কী হবে সেটা নিয়েই ব্যস্ত থাকতাম। কোন ড্রেসটা পরবো, কোন জুয়েলারিটা পরবো, কোনটা মাখবো, কোন কাজল পরবো, কোন লিপস্টিক পরবো, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে করতে কখন যে যাওয়ার টাইমটা চলে আসে মানে বুঝতেই পারতাম না। আর এখন কোথাও যাওয়ার আগে সংসারের ছোট বড় নুনুকুটি কাজ, মানে কি বলবো, যে কাজের কোনো হিসেব দেওয়া যায় না, সেই সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে রেখে রান্না করে বাড়ির লোকের খাবারের জোগাড় করে থালা ধুয়ে জল গড়িয়ে রেডি করে রেখে দিয়ে তারপরে যেতে হবে। আমার মনে হয় এমন যাওয়ার থেকে না যাওয়াই ভালো, কিন্তু তবুও কিছু কিছু জায়গা রয়েছে যেখানে না গেলেও নয়, অনেক বেশি মানে কি বলবো, মানুষ অনেক বেশি ডেকে যায়, অনেক বলে যায়, তো ও কারণেই আর কি যাওয়া। তো কোথায় যাচ্ছি একটু পরেই তোমাদেরকে বলছি আমি। তো দেখো এখানে বাসন টাসনগুলো মেজে নিচ্ছে, আর না উনুনের থেকে ছাই নিয়ে আসা হয়নি, তাই কড়াগুলো আর মাজছি না। কড়াগুলো তো এত বেশি মানে কি বলবো তেলচিটে ভাব থাকে না, শুধু সাবানে ওঠে না একদমই, যেহেতু ওই যে বলি তোমাদেরকে যে উনুনে রান্না করি, তো একদম কালির যে একটা তেলচিটে ভাব রয়েছে না, একটুখানি প্রথমে ওই ছাই দিয়ে ভালো করে ডলে ঘষে নিয়ে তারপরে এই ভীম সাবান দিয়ে ঘষে দিলেই পরিষ্কারটা ভালো হয়। তো ওই জন্য বাসনগুলো আমি ধুয়ে নিলাম, দুটো কড়াই রইলো, এক্ষুনি এসে আবার ধোবো উনুন থেকে ছাইটা নিয়ে এসে। আর পুকুরের জলটা দেখেছো, নিচের ঘাটে বসে আর কাজই করা যাচ্ছে না, কারণ কি বলতো, এতদিনে আমি বুঝেছি, মানে আমি নয় আমাদের বাড়ির সবাই বুঝেছে, পাশের যেটা পুকুর রয়েছে না, পাশের পুকুর থেকে ওই জলটা না একদম পুরো লিকেজ করে ভেতর থেকে আসছে, ওই জন্য জলটা এত তাড়াতাড়ি এতটা বেড়ে যাচ্ছে। এমনিতেও কলের জল তো পুকুরে পড়ছে, কিন্তু তাতে করে এতটা জল বেড়ে যাওয়াটা অসম্ভব। তো পাশের পুকুরে যেহেতু জল ভর্তি করেছে, তো সেখান থেকে কিছু জল আমাদের পুকুরে চলে আসছে। তো সে যাই হোক, দেখো তারপর আমার শ্বশুরমশাই মাছ টাছ ধরে দিয়েছিল, এই যে এখানে রয়েছে ফলুই মাছ, বাটা মাছ, আর দেখো একটা পাশের বাড়ি একজন বউ আর কি উচ্ছে বিক্রি করছিল, এই যে উচ্ছে নিয়ে নিয়েছি, এখানে 500 উচ্ছে নিয়ে নিয়েছি, একটুখানি উচ্ছে আলু কেটেছি ভাজবো, আর ওদিকটায় মাছ কেটে নিচ্ছি। এই মাছগুলো না আজকে রান্না করব না, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পাশের বাড়ি আমার জায়েদের বাড়ির ফ্রিজ রয়েছে, তো ফ্রিজে রেখে দেবো। এত মাছ ভেজে রেখে দিয়ে বেরোনো অনেকটা দেরি হয়ে যাবে, তো ওই জন্য ফ্রিজে রেখে দিয়ে আর দুটো তরকারি করব, দুটো নয়, উচ্ছে আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর হচ্ছে আগের দিন তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো পাঙাশ মাছ, মানে পাঙাশ ট্যাংরা যেগুলো হয়, তো পাঙাশ মাছ আর কি, ওই মাছ ফ্রিজে রয়েছে দিদিদের ফ্রিজে, তো ওটা নিয়ে এসে রান্না করবো। আর এই আজকে টাটকা মাছগুলো রেখে দেবো, কারণ ওই মাছটা বাজার থেকে কেনা মাছ তো বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া যায় না। তো দেখো এখানে আলু দিয়ে নিয়েছি, আর আলু দিয়ে একদম পুরো মশলার সাথে কষিয়ে পাঙাশ মাছটা রান্না করব। আগের দিনও পাঙাশ মাছ খেয়েছি, মানে অনেকটা বেশি এনেছিল, একটা কৌটোতে মানে দুটো কৌটোয় ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটা বের করে নিয়ে এসে কালকে রান্না করে খাওয়া হয়ে গিয়েছে, তো বেশ ভালো লেগেছিল খেতে, দারুণ টেস্ট ছিল। আর আজকে দেখো এই 4 পিস রয়েছে, আমার শাশুড়ি মা খায় না পাঙাশ মাছ, একেবারেই পছন্দ করে না, আর খায়ও না এমনিতে। আর দেখো এখানে ঢ্যাঁড়সটা ভাজবো বলে কেটে নিয়েছি, আর এমনিতে নর্মালি আলু দিয়ে একদম পুরো মাখো মাখো করে ঝোল করছি, খুব মানে কি বলবো, এই তেলযুক্ত মাছগুলো না খুব টেস্ট হয়, বেশ ভালো লাগে কিন্তু খেতে। তো দেখো এখানে এই যে মাছগুলো দিয়ে দিলাম, ঝোলটা পুরো রেডি হয়ে গিয়েছে, ঢ্যাঁড়সটা ভাজবো, আর ওদিকে কলের তো জলটা চলেও গিয়েছে, কল থেকে জলটা ধরে বাথরুমে রেখে দিয়েছি, স্নান করব তারপরে রেডি হব। রেডি যে হব বলছি, কিন্তু কখন যে হব, একের পর এক কাজ। এই যে রান্না করছি না, এখনও সকাল থেকে কিন্তু খাইনি, খাওয়া দাওয়াটা কমপ্লিট করব, তারপরে স্নানে যাব। আমি আবার ওই যে স্নান সেরে খেয়ে দিয়ে হুটোপাটি করে বেরিয়ে যেতে ভীষণ কষ্ট হয়, আমার ভীষণ কষ্ট হয়। আর আমার যাও আসছে, মানে আমার নিজের যা আবিরের মা, আবির আমাদের বাড়ি থাকে, তোমাদের তো বলি আমার ভাসুরের ছেলে থাকে, তো ওর মা, আবিরের বোন, আমরা সবাই মিলেই যাব আর কি। আর তোমাদের দাদাভাই যাবে রাতে। হ্যাঁ, তো সে যাই হোক, দেখো এখানে ভাতটা করে নিয়েছে, 1 হাঁড়ি ভাত, এখন আমরা সকালবেলা খাবো, আর যা থাকবে মোটামুটি 3 জনের হয়ে যাবে, মানে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আর তোমাদের দাদাভাই, 3 জনের ভাত হয়ে যাবে, ওই জন্য একদম পুরো হাঁড়ি ভর্তি করে ভাত করেছে। হাঁড়ি ভর্তি করে ভাত করলে না দুবেলার ভাতটা বেশ ভালো রকম হয়ে যায়।
রান্নাঘরটাকে এখনও কিন্তু সুন্দর করে গোছাতে পারিনি একদমই, এখনও কি বলবো। আর আমার রান্নাঘরটা আমাদের যেহেতু অনেকটা লম্বা ছিল, তোমরা দেখেছো দূর থেকে, তো রান্নাঘরের মানে কি বলবো পুরো মিডিল বরাবর একটা কিন্তু রুম বা একটা কোয়ার্টার বলো যাই বলো না কেন একটা তৈরি হচ্ছে। চারিদিকে বেড়া দেওয়া হয়ে গিয়েছে, এখনও মাটি লেপা হয়নি। তো রুমটা তৈরি করে হয় আমার শ্বশুর শাশুড়ি থাকবে, নয়তো হচ্ছে আমার দিদি শাশুড়ি থাকবে। তো জানি না কেউ একজন থাকবে মোটামুটি ওখানে। তো ওই জন্য রুমটা কিন্তু ওখানে সাইড করে বানানো হচ্ছে, বেশ সুন্দর করেই বানানো হচ্ছে। আর চারিদিকে এরকমভাবে লম্বা করে জানালা রেখে দেবে, আর সুন্দর হাওয়া বাতাস কিন্তু আসবে। এরকম খোলামেলা জায়গায় থাকতেও দেখবে বেশ ভালোই লাগে, একদম পুরো মুক্ত বাতাস আসে চারিদিক দিয়ে। তো চলো, অবশেষে আমার তরকারিটা হয়ে গিয়েছে, যে ঝোলটা রেডি হয়ে গিয়েছে, ওদিকে ভাতটাও গুছিয়ে রাখা হয়ে গিয়েছে। এবার শুধু ঝটপট করে ঢেঁড়সটা ভাজবো। আর উচ্ছে আলু ভাজা হয়ে গিয়েছে প্রথমে। ভাত হয়ে গেলে না উনুনে তরকারি করতে খুব সমস্যা হয়, মানে কি বলতো, আর এক দিকটা ফাঁকা যায়, তো যেহেতু দুপাকা উনুন, ওই দিকে উনুনের জালটা বেরিয়ে যায়, তখন অনেক বেশি সময় লেগে যায় রান্না করতে। আর দুদিকে দুটো কড়াই বসিয়ে, এই যে দেখো একটা তরকারি হয়ে গেছে, আর একটা তরকারির জন্য দুদিকে দুটো কড়াই বা কীভাবে বসাবো বলো। তো চলো, এই যে মাছের ঝোলটা তোমাদের সাথে আজকে একটুখানি শেয়ার করে নিলাম, বেশ ভালো লাগছিলো দেখতে আমার, তো ওই জন্য। যাই হোক, দেখো এখানে এই যে ঢেঁড়সটা ভাজা করছি, অল্প অল্প হালকা হালকা জাল দিচ্ছি। আর একেবারে দেখেছো এত বেশি গরম লাগছে, সকালের টাইম, এখন ওই যে 8:45 মতন বেজেছে আর কি। তো 8:45টার সময় ঘেমে স্নান করে গিয়েছে। আর আমার শাশুড়ি মা, তোমাদের দাদা ভাই, আমাদের আবির, ওরা তিনজনে মিলে গাছ থেকে পাকা আম নামিয়ে নিচ্ছে। কারণ কি বলতো, প্রত্যেক দিন পাকা আম গাছ থেকে পড়ে আর একেবারে নিচে পড়ে ফেটে যায়। সেই আমটা না পারা যায় বিক্রি করতে, আর না পারা যায় রেখে খেতে, খুব সমস্যা হয়, নষ্ট হয়ে যায় আর কি। তো ওই জন্য প্রত্যেক দিন গাছ থেকে যতটা বেশি পারা যায় হচ্ছে পাকা আম হাত দিয়ে নামিয়ে নেওয়া হয়, কিছুটা ঝাড়া দেওয়া হয়, নিচে পড়ে না, সেটা হচ্ছে পেপার দিয়ে ধরে নেওয়া হয় বা জাল টানিয়ে দেওয়া হয়, এইভাবে ধরে নিয়ে পারা হয়। যেহেতু অনেকগুলো আম গাছ, তো প্রচুর আম, তো ওই জন্য কিছু আম বিক্রিও করা হয় বাজারে, পাকা আম আর কি। তো না তো এত আম খাওয়ার কেউ লোক নেই বাড়িতে, কেউই আম খায় না অত বেশি, একদমই খায় না। তোমাদের দাদাভাইও খায় না, আমার শাশুড়ি মা তো একেবারেই নয়। তোমাদের দাদাভাই তাও 2-1টা খায়, হ্যাঁ, মোটামুটি কেউই খায় না বাড়িতে আম, ওই 2-1টা, বলতে গেলে হিসেব মতন আমি বেশি খাই, এরকম হচ্ছে ব্যাপার। উফ, একটা মুরগি এত বেশি জ্বালাতন করছে, কি বলবো তোমাদেরকে। তো সে যাই হোক, দেখো এখানে না কচি কচি একদম ঢ্যাঁড়স, কচি ঢ্যাঁড়স একদম গোটা গোটা ভাজা করে নিচ্ছি। বেশ ভালো লাগে কিন্তু এরকমভাবে গোটা ঢ্যাঁড়সের ভাজা খেতে। একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, বেশ ভালোও লাগবে খেতে। তো চলো, এই যে দেখো এখানে 1 গামলা আম নামিয়েছে, 1 গামলা নয়, 1 বালতি আম নামানো হয়েছে। তো আমগুলো খুব বেশি যে হলুদ হয়েছে তা নয়, কিন্তু সব কিন্তু পেকে গিয়েছে আর বেশ মিষ্টি। তো চলো, রেডি হয়ে তোমাদের সামনে আসছি। বন্ধুরা, একদম রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি। আর রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি একটা জায়গায় কোথায় বলো তো, আমার জায়ের বাপের বাড়িতে। ফ্যান চলছে, আওয়াজটা একটুখানি কমই পেতে পারো, মানে অন্যরকম লাগতে পারে, তো ওই জন্য বেশি কথা বলছি না। তো চলো, আমার জায় এসে অনেকক্ষণ এসে বসে আছে, আর আমিও রেডি হয়ে গিয়েছি। তো এই হলুদ শাড়িটা পরেছি, তারা ওদেরকে দেখাই একটু আলোর দিকে। এই যে দেখো। তো চলো, প্রচুর গরম, ছাতা নেবো, ছাতা নিয়ে আর বেরিয়ে যাবো। চলো, পরে গিয়ে কথা হচ্ছে। ওখানে গিয়ে কিছু হয়তো শেয়ার করতে পারবো না, তো তবুও যদি পারি অবশ্যই শেয়ার করবো, আর যদি না পারি তাহলে বাড়িতে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমার জায়ের বাপের বাড়িতে চলে আসলাম, আর বাপের বাড়িতে চলে এসেই দেখো এখানে একটা গুরু দায়িত্ব পেয়ে গিয়েছি। গুরু দায়িত্ব কি বলতো, এই যে ফুলের মালা করা। তো যেহেতু পুজো বাড়ি, আজকে হচ্ছে অষ্টম প্রহর হবে, অষ্টম প্রহর বলতে নাম কীর্তন হবে, একদম পুরো বিকেল 5টা থেকে শুরু হবে। তো ফুলের মালা দিয়ে ডেকোরেশন করানোর জন্য আমাকে একটুখানি বললো ফুলের মালাগুলো গেঁথে দিতে। তো চলো, এখানে নাম সংকীর্তন শুরু হয়ে গিয়েছে, জাস্ট 2 মিনিট তোমরা একটুখানি শুনে নাও। তো চলো বন্ধুরা, সারা রাত ব্যাপী এই নাম সংকীর্তন চলবে আর কি। নাম সংকীর্তন বলবো না, হচ্ছে পদাবলী কীর্তন আর কি। তো এখানে দেখো সবাইকে এই যে মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে, মালা আর চন্দন দিয়ে। তো চলো, আজকে ভিডিওটা এতটুকুই। আজকে ভিডিও আর কন্টিনিউ করবো না, কারণ সারা রাত ধরে এখানেই থাকবো যেহেতু। তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে সকলে কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো, তারা অবশ্যই কিন্তু দিদিভাইকে একটু সাপোর্ট করো, পাশে থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। যখনই আমি ভিডিও পোস্ট করবো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সকলকে টাটা, শুভরাত্রি।